ছোট পানির গ্লাস। আপনারা হয়তো জানবেন এটা আসলে দুষ্টু পানি খাওয়ার গ্লাস। এটা কি ইলিশ মাছ রান্না হচ্ছে? সরষে ইলিশ। কবি শামসুর রহমান, কবি বেলাল চৌধুরী, সৈয়দ শামসুল হক সাহেব, এরকম অনেকেই নিয়ে প্রথম আড্ডাটা এখানে জমা। এটি শুধুমাত্র যে থাকার হোটেল তা কিন্তু নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। একটা শহর শুধু তার রাস্তাঘাট দিয়ে পরিচিত হয় না, পরিচিত হয় তার ইতিহাস, সাহিত্য আর সংস্কৃতি দিয়ে। আজ আমরা ইতিহাসের এক প্রামাণ্য দলিল, এক জীবন্ত জায়গায় এসেছি, সেটি হলো এই পুরান ঢাকার বিউটি বোর্ডিং। পুরান ঢাকার সরু রাস্তা পেরিয়ে আজ আমরা যাচ্ছি সেই পুরান ঢাকার শিরিশ চাষ লেনের বাংলাবাজার বিউটি বোর্ডিংয়ে। অনেকবার আসবো করে এখানে আসা হয় না, আজ এসেছি এই ইতিহাস, এই সংস্কৃতি, এই সাহিত্যিকদের মিলন মেলার এক আতুর ঘরে। গলিপথ পার হয়ে আমরা চলে গেলাম বিউটি বোর্ডিং এর ছোট্ট একটি গেটের সামনে। সামনে বিশাল এক প্রবেশদ্বার আর তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক অনবদ্য জমিদার বাড়ি। দেশের অন্যান্য জমিদার বাড়ির মতোই এটিও বেহাল দশা। বর্তমানে এটি পুলিশ সদস্যরা ব্যবহার করছে। এটি জমিদার সুধীর চন্দ্র দাসের প্রাসাদ। এই প্রাসাদের সাথে বিউটি বোর্ডিং এর এক অনন্য যোগসূত্র বিদ্যমান। জমিদারের বাগান বাড়ি কিভাবে হয়ে উঠল বিউটি বোর্ডিং, সেই ইতিহাসই জানাবো আপনাদের। চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি। বৃক্ষশোভিত শুনশান নিরাপত্তা এক ভবন, যার মাহাত্ম্য, যার গুরুত্ব, যার ইতিহাস সাহিত্য এতটা গুরুত্বপূর্ণ। ভেতরে প্রবেশ করায় অন্যরকম একটা ভালো লাগায় মনটা ভরে গেল। 1947 সালে দেশ বিভাগের আগে জমিদার সুধীর চন্দ্র দাসের সোনার বাংলা পেন্টিং পেয়েছিল এই ভবনের নিচ তলায়। আর উপরের তলা ছিল সেই সময়কার পত্রিকা অফিস, যেখান থেকে কবি শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশ করা হয়। দেশ বিভাগের পর সোনার বাংলা পেন্টিং প্রেস ওপার বাংলা তথা ভারতে চলে যায়। এরপর 1949 সালে দুই ভাই প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী চন্দ্র সাহা এই রাজার বাড়িটাকে ভাড়া নিয়ে লিজ নিয়ে এরা শুরু করে বিউটি বোর্ডিং।
1950 থেকে 70-এর দশকে বিউটি বোর্ডিং হয়ে ওঠে সাহিত্যিক, সাংবাদিক ও কবি ও শিল্পীদের মিলন মেলা। এখানে নিয়মিত যেতেন কবি শামসুর রহমান, কবি আহসান হাবিব, কবি বিপুল সৈয়দ, কবি হুমায়ুন আহমেদ, কবি আল মাহমুদ, রফিক আজাদের মতো গুণী শিল্পীরা। এখানেই তৈরি হয়েছে বহু গল্প, কবিতা আর কবির প্রেম। রাত্রি গভীর হতো কিন্তু আলো নিভত না। ধোঁয়ায় ভরা চা কাপ আর সিগারেটের ধোঁয়ায় ভিতরে ভাসত কবিতার পঙ্ক্তি। এটা অনেক আগে, মানে ব্রিটিশ পিরিয়ডে এখানে এই কমপ্লেক্সে একটা পত্রিকা অফিস ছিল, সেটা স্বদেশী পত্রিকা, সেটা নাম ছিল সোনার বাংলা পত্রিকা আর কি। দেশ পার্টিশনের পরে এটা যখন চলে যায়, আর তখন এখানে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠা করা হয় 1948-49 সালে, এবং এটা প্রতিষ্ঠাতা করেন নলিনী মোহন সাহা এবং প্রহ্লাদ চন্দ্র সাহা। প্রহ্লাদ চন্দ্র সাহা ছোট ভাই আর নলিনী মোহন সাহা হচ্ছে বড় ভাই। সেই বড় ভাইয়ের মেয়ের নামে বিউটি বোর্ডিং প্রতিষ্ঠিত হয়। সময় গড়িয়েছে, শহর বদলেছে তার আপন গতিতে, কিন্তু বিউটি বোর্ডিং তেমনই করে তার হারিয়েছে তার প্রাণ, তার সাহিত্যিক ধারা। আজ শুধুমাত্র বিউটি বোর্ডিং টিকে আছে, কিন্তু এখানকার সাহিত্যিক যে একটা জৌলুস ছিল, সেই জৌলুসের কেন্দ্র আজ একেবারে ব্লীন হয়ে গিয়েছে। আজও টিকে আছে সেই দরজার খ্লান, যেখান দিয়ে হয়তোবা সেই সময়কার কবি সাহিত্যিকরা এখানেই থাকতেন, এখানেই আড্ডা দিতেন। আজ সেখানে তালাবদ্ধ। আজ সেই ইতিহাস মাটির সাথে ধুলার মতো বিলীন হয়ে গিয়েছে। শুধুমাত্র সেই ইতিহাসের মূল বাণীটুকু আমরা জানি। এখানে বারবার যখন আসি, বারবার যখন আসতে মন চাই, তখনই মনে পড়ে সেই সময়কার কথা, যখন এই ইতিহাস ঐতিহ্যে ভরপুর ছিল এই বিউটি বোর্ডিং। আজ আমরা এসেছি এখানে, প্রাণ ভরে দেখছি, কিন্তু কী যেন নেই। সেটা নেই কি, এখানকার সাহিত্যিকরা নেই। আজ যদি এখানে সাহিত্যিক কবি আল মাহমুদ, কবি জসিমউদ্দিনের সাথে বসে এক কাপ চা খেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। হয়তোবা এই আকাঙ্ক্ষা সারা জীবন থেকে যাবে, কিন্তু তারা আর ফিরবে না। এই বিউটি বোর্ডিং তার জৌলুস কখনোই ফিরে পাবে না। আর এটা প্রথমে একটা নিরামিষ খাওয়ার হোটেল হিসাবেই প্রথম প্রতিষ্ঠিত হয়, তারপরে ধাপে ধাপে আবাসিকের ব্যবস্থা হয়, তারপরে সেই রেস্টুরেন্ট চালু হয়। সেই রেস্টুরেন্টের উপরে ভিত্তি করেই আড্ডা, এবং আড্ডার উপরে ভিত্তি করেই এখানে সমস্ত কবি সাহিত্যিকদের আনাগোনা, এবং সেটা একটা পর্যায়ে সেইভাবেই প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় এই বিউটি বোর্ডিং ছিল শুধুমাত্র খাবার হোটেল ও থাকার জায়গা। যারা দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরের জেলা থেকে এই ঢাকায় আসতেন, তারা সেই সময় সদরঘাট কেন্দ্রিক যারা আসতেন, তারা এই বিউটি বোর্ডিংয়ে অবস্থান করতেন। কিন্তু সময়ের পরিক্রমায় এখানে এই বিউটি বোর্ডিং একসময় সাহিত্যিকদের এক আড্ডার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখান থেকে বহু কবিতা, বহু গল্প রচিত হয়েছে। বিউটি বোর্ডিংয়ের ইতিহাস জানতে যখনই আমরা উইকিপিডিয়া বা বিভিন্ন ঐতিহাসিক বই ঢুমারি, আসলেই প্রাণটা জড়িয়ে যায়। এত মাহাত্ম্য আর এত ইতিহাস যে একটা বোর্ডিংয়ে থাকতে পারে, এটা কল্পনারও অতীত। সময় গড়িয়েছে, শহর বদলেছে, সাহিত্যিকরা হারিয়ে গেছে, কারো মৃত্যু, কেউ বা চলে গেছে, কেউ বা প্রাণ হারিয়েছে। বাংলা বাজারের চারপাশে গড়ে উঠেছে বইয়ের দোকান, ছাপাখানা, কিন্তু বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য যেন ধীরে ধীরে ম্লান হতে থাকে। আসার কথা হলো, বিউটি বোর্ডিং আবারও নতুন করে সংস্কার করা হয়েছে। এখন এখানে নতুন প্রজন্ম আসছে ইতিহাস জানতে, সাহিত্যিকদের পথচিহ্ন অনুসরণ করতে, ছবি তুলতে কিংবা আড্ডা জমাতেও। পুরনো কাঠের দরজা, মেঝের টালি, দেয়ালে ঝুলে থাকা কবিদের ছবি, সব কিছুই যেন একটা জীবন্ত সংগ্রহশালা।
বিউটি বোর্ডিং তার জৌলুস আজও ধরে রেখেছে। এটা তৃতীয় তলা যাওয়ার সিঁড়ি, কিন্তু তৃতীয় তলা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে কারণে তৃতীয় তলায়ও তালাবদ্ধ। বন্ধুরা দেখুন, এখানে ছোট ছোট পানির বোতলগুলো এত সুন্দর করে কারুকার্য করা। এখানে লেখা একটু হারাম অনেক আরাম, অনেক সুন্দর করে এখানে আসলে রং তুলি দিয়ে শিল্পী আঁকছে। এখানে জীবনে যদি বইয়ের দোয়া লাগে তাহলে এখান থেকে নিতে পারবেন। এটা দিয়ে পানি খেলেই বইয়ের দোয়া হয়ে যায়, এটার উপরেই লেখা আছে। আসলে আমার বন্ধু সে বলতেছে যে বইয়ের দোয়া মিষ্টি তো পানি খেলে নাকি ভালো হবে আর কি। দেখেন এখানে অনেক সুন্দর করে ছোট ছোট পানির গ্লাস। আপনারা হয়তো জানবেন এটা আসলে দুষ্ট পানি খাওয়ার গ্লাস। হালকা নাস্তা করার জন্য আমরা বিউটি বোর্ডিংয়ের যে খাবার ঘর বা রেস্টুরেন্ট ছিল সেই সময় সেই রেস্টুরেন্টে আসছি। আমরা হালকা এখানে কিছু খাবো। অনেক সুন্দর, সুতিং জিলি টাইপের। ঢাকার বুকের গভীরে লুকিয়ে থাকা এমন হাজারো ইতিহাসের মধ্যে বিউটি বোর্ডিং একটি আলাদা স্থান দখল করে আছে। সাহিত্য, ভালোবাসা, প্রতিবাদ আর আত্মার ছোঁয়া যাকে বানিয়েছে ঢাকার সাহিত্য চর্চার এক অপরূপ নিদর্শন। যদি সময় পান তবে একদিন ঘুরে আসুন, হয়তো কারো ফেলে যাওয়া পঙ্ক্তির মাঝে আপনি নিজেকে খুঁজে পাবেন।